হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো তোমরা জানছো যে এখন কিন্তু আমাদের প্রাইমারি ইন্টারভিউ কোর্স চলছে। কিছুদিন পরেই কিন্তু তোমাদের আপার প্রাইমারির এবং প্রাইমারি কিন্তু এক্সাম হবে 2026-এ। তো ভোটের আগে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা নেই, কিন্তু ভোটের পরেই কিন্তু তোমাদের পরীক্ষার সম্ভাবনা রয়েছে। তো এখন থেকেই কিন্তু তোমাদেরকে জোর কদমেই প্রস্তুতি নিতে হবে, না হলে কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু সেভাবে গড়ে উঠবে না। তো তোমাদের প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের শিক্ষকতার স্বপ্নপূরণ নতুন কোর্স নিয়ে, যেখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটো ক্লাসই তোমরা করতে পারবে। এখানে কিন্তু আমাদের রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো তার উপর ভিত্তি করে আজকে তোমাদের প্রথম আমি ক্লাস করাচ্ছি, যেটা হচ্ছে সিডিপি থেকে। আজকের টপিকটা হচ্ছে আমাদের যে সৃজনশীল শিশু, মানে সৃজনশীলতা, যেটাকে বলছে ক্রিয়েটিভ স্টুডেন্ট বলা হয়। অর্থাৎ একটা শিশু যে কি কি ক্রিয়েটিভিটি ক্যারেক্টার রয়েছে, একজন শিশুকে আমরা কখন সৃজনশীল বলবো, এই সম্পর্কিত আজকে আমরা ক্লাস করব একদম ডিটেলসে, একদম এক্সাম্পে, মানে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করব, যেগুলো কিন্তু আমাদের সিটেড বলো বা আপার প্রাইমারি প্রাইমারি দুটো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে, জিনিসটা একটু বুঝে নাও। আশা করছি এখান থেকে কিন্তু যে প্রশ্নই দেবে না কেন তুমি এখান থেকে করতে পারবে। আজকের ক্লাসটা করো, ক্লাসটা করে তুমি গুগলে গিয়ে সার্চ করবে যে ক্রিয়েটিভ লার্নার এমসিকিউ বলে, দেখবে সমস্ত প্রশ্নের আনসার তোমরা ইজিলি করতে পারছো। ওকে, চলো। আর আমাদের হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক, অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন ফলো করলেই পেয়ে যাবে। এছাড়াও স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে, সেখানে কল করলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেব। দেখো, তাহলে আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে আমাদের সৃজনশীল শিক্ষার্থী, বা যেটাকে বলা হয় ক্রিয়েটিভ লার্নার্স। প্রথমে দেখে নিব, আমি প্রত্যেকটা লাইন পড়বো, পড়ে কিন্তু এর ব্যাখ্যা সম্পর্কে বুঝিয়ে দেব। দেখো, বলছে মনস্তত্ত্ববিদদের মতে কোনো ব্যক্তি যদি নিজস্ব আচরণ, চিন্তা ভাবনা এবং প্রতিক্রিয়ার মধ্যে নতুন কিছুর উন্মেষ ঘটাতে পারেন, সেটাই হচ্ছে শিশুর সৃজনশীলতার লক্ষণ। মানে কি? অর্থাৎ বলতে চাইছে যে কোনো ব্যক্তি রয়েছে বা কোনো শিশু রয়েছে বা কোনো শিক্ষার্থী, তার যে আচার আচরণ রয়েছে, সে আচার আচরণের মধ্যে বা তার চিন্তা ভাবনার মধ্যে যদি তার কি থাকে, নতুনত্ব থাকে, অর্থাৎ নোবিলিটি থাকে, সেক্ষেত্রে আমরা কি বলবো, ওই ব্যক্তির সৃজনশীলতা রয়েছে। যেমন দেখো, আমি ধরো কোনো একটা আনসার বলছি, সে আনসারটা বলার মধ্যে কি হচ্ছে, আমার কিছু নতুনত্ব থাকছে, আমি অন্য 5 জনের মতো করে বলছি না, সেটা হবে কি আমার মধ্যে একটা সৃজনশীলতা। তাহলে আমি এখানে কি বুঝতে পারলাম, সৃজনশীলতা বলতে বোঝাচ্ছে কোনো একজন ব্যক্তির বা কোনো একটা স্টুডেন্টের তার আচার আচরণ, তার চিন্তা ভাবনা, তার বিভিন্ন যে প্রতিক্রিয়া, সমস্ত কিছুর মধ্যে যখন কোনো কিছু আমরা নতুনত্ব দেখতে পাবো, কোনো কিছু একটা নতুন জিনিস দেখতে পাবো, সেটাকে বলবো আমরা ওই শিক্ষার্থীর সৃজনশীলতা। তাহলে একজন শিশুর সৃজনশীলতার লক্ষণগুলো কি কি হতে পারে, এই বিষয়ে আমরা দেখব। তাহলে একজন শিশুকে আমরা কখন সৃজনশীল বলবো, দেখে নাও। বলছে বলছে একজন সৃজনশীল ব্যক্তি, দেখো বলছে একজন সৃজনশীল ব্যক্তি বিরল এক মৌলিক ক্ষমতার অধিকারী, যা মানুষের কোনো আচরণের ক্ষেত্রে তাকে সম্পূর্ণ নতুন এক পথের সন্ধান দেয়, যা এই ক্ষেত্রে অন্যদের আচরণ থেকে গুণগতভাবে পৃথক। এখানে কি বলতে চাইছে, তাহলে সৃজনশীলতার প্রধান লক্ষণটা কি, যে একজন ব্যক্তি কি হবে, তার যে আচার বা তার যে আচরণ, তার যে প্রতিক্রিয়া, সেটা কি হবে, এমন এক ধরনের নতুনত্ব থাকবে যেটা অন্যদের থেকে বিরল প্রকৃতির। মানে বিরল মানে কি? বিরল কথার অর্থ হচ্ছে যেটা কিন্তু সবার মধ্যে থাকবে না। ঠিক না? মানে সবার মধ্যে যেটা থাকবে না সেটাই তো সৃজনশীলতা। তাহলে একটা ক্লাসে যদি ৬০ জন শিক্ষার্থী থাকে, ওই ৬০ জন শিক্ষার্থীকে কি আমরা সৃজনশীল শিক্ষার্থী বলবো? একদমই বলবো না। কারণ প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কিন্তু সেইরকম নতুনত্ব লক্ষ্য করা যায় না। তাই না? তাহলে এখানে আমরা কি জানলাম, যে একজন শিক্ষার্থীকে আমরা কখন সৃজনশীল বলবো? যখন ওই শিক্ষার্থীর মধ্যে বা ওই ব্যক্তির মধ্যে কোনো নতুনত্ব আমরা লক্ষ্য করব। যখন কোনো ধরো তার আচরণের মধ্যে কোনো একটা নতুন কিছু অনুসন্ধানমূলক জিনিস দেখতে পাবো, সেইটাকে আমরা কি বলবো, সৃজনশীলতার একটি লক্ষণ বলবো। এই সৃজনশীলতার জন্য ২ ধরনের বুদ্ধির প্রয়োজন। মেইনলি হচ্ছে এক ধরনের, যেটা সৃজনশীলতার সঙ্গে সম্পর্কযুক্ত, সেটাই আমাদেরকে জানতে হবে। প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি, কনভার্জেন্ট থিংকিং বা অভিসারী চিন্তন। খুব ভালো করে মনে রাখবো আমরা এটাকে, যে অভিসারী চিন্তন বা কনভার্জেন্ট থিংকিং কাকে বলা হয়। দেখো, বলছে যেসব সমস্যার নির্দিষ্ট সমাধান আছে, সেই সব সমস্যার সমাধানের জন্য যে চিন্তন ক্ষমতার প্রয়োজন, তাকে কি বলছে, অভিসারী চিন্তন বলা হয়। খুব ভালো করে মনে রাখো। তাহলে কি বলছে, যে সমস্ত মানে সমস্যা রয়েছে,
আমাদের জীবনে বিভিন্ন সমস্যা থাকতে পারে। যে সমস্ত সমস্যার একটি নির্দিষ্ট সমাধান রয়েছে এবং সেই সমস্যার সমাধানকে আমরা একই পথে যখন করব, সেটাকে আমরা কি বলবো? অভিসারী চিন্তন বা কনভার্জেন্ট থিংকিং, বা আমরা এটা অন্যভাবে বলতে পারি, একজন শিক্ষার্থী যখন কোনো একটা সমস্যাকে সমাধান করার জন্য একই রকম চিন্তা করে, মানে এক ধরনের চিন্তা করে, সে অন্য পথে চিন্তা করতে পারে না, তাকে আমরা কি বলবো? কনভার্জেন্ট থিংকিং। যেমন দেখো, তোমাকে বলা হলো যে আচ্ছা 2 এর 2 এ কত হয় বলো তো? তুমি বললে 4 স্যার, তাই তো? আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে 4 কিভাবে পাওয়া যায় বলো তো? তুমি আর বলতে পারছো না। তুমি বললে স্যার 2 আর 2 যোগ করলে তো 4 পাওয়া যায়। তুমি আর বলতে পারলে না। কিন্তু তুমি যদি বলতে পারো স্যার 4 থেকে, মানে সরি, 6 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 4 পাবো। বা তুমি বলতে পারলে যে স্যার 8 থেকে যদি 4 বিয়োগ করি 2 পাবো। স্যার 2 গণিত 2 গুণ করলে আমরা 4 পাবো। এগুলো কি? একটা সমস্যাকে আমরা বিভিন্ন ওয়েতে ভাবতে পারছি। বিভিন্নভাবে আমি আ মানে ভাবতে শুরু করছি বা বিভিন্নভাবে আমি চিন্তন করতে শুরু করছি। এইটাকে আমি কি বলবো বলতো? সেটাকে বলবো আমরা অপসারী চিন্তন। কিন্তু যখন আমি একই গতিতে বা একই রকম ফ্লো তে আমরা চিন্তা করতে পারবো, সেটাকে আমরা কি বলবো? অভিসারী চিন্তন। চলো, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি? ডাইভার্জেন্ট থিংকিং বা অপসারী চিন্তন। অপসারী চিন্তনটা কি? দেখো, বলছে যেসব সমস্যার নির্দিষ্ট কোনো সমাধান নাই, মানে কি বললাম? নির্দিষ্ট কোনো সমাধান নেই, সে সমস্ত সমস্যা সমাধানের জন্য যে চিন্তন ক্ষমতার প্রয়োজন, তাকে আমরা কি বলবো? অপসারী চিন্তন বলবো। অপসারী চিন্তনের ধারণাটি প্রথম কে দিয়েছিল? গিলফোর্ড। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে অপসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিংকিং এর কথা প্রথম কে বলেছেন? সেটা আনসার হবে কি? গিলফোর্ড। মনে থাকবে? তাহলে এখানে মনে রেখো যে অপসারী চিন্তনের ধারণাটি প্রথম কে দিয়েছেন? গিলফোর্ড আমাদের প্রথম দিয়েছিলেন। তার মতে সৃজনশীলতার ক্ষেত্রে দ্বিতীয় ধরনের চিন্তনের, মানে ডাইভার্জেন্ট থিংকিং এর ভূমিকা সব থেকে প্রবল। তাহলে তোমাকে যদি পরীক্ষা প্রশ্ন আসে যে সৃজনশীলতার সঙ্গে যুক্ত কোন ধরনের চিন্তন, তার আনসার হবে কি? ডাইভার্জেন্ট থিংকিং। মনে থাকবে? তাহলে ডাইভার্জেন্ট থিংকিং কিন্তু আমাদের সৃজনশীলতার সঙ্গে প্রবলভাবে কিন্তু সম্পর্কযুক্ত। চলে আসি, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? মূল্যায়ন। বলছে অপসারী চিন্তনের অবশ্যই একটা লক্ষ্য আছে। আমাদের যে অপসারী চিন্তন, আমরা যে দুটো চিন্তন পেলাম, একটা পেলাম কি? অপসারী চিন্তন, আর একটা পেলাম আমরা অভিসারী চিন্তন। এখানে কি বলছে দেখো, এই অপসারী চিন্তনের অবশ্যই একটা কি রয়েছে? লক্ষ্য আছে। লক্ষ্য হলো কোনো কিছুকে উন্নত করা। এই যে আমাদের এই অপসারী চিন্তন যেটাকে আমরা বলছি, তার তো একটা লক্ষ্য থাকবে। সেটা লক্ষ্য কি? যে যে কোনো সমস্যাকে সমাধান করা বা যে কোনো জিনিসকে কি করা? উন্নত করা। বর্তমানে যা আছে তাতে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে উন্নতি করার পরিস্থিতি সৃষ্টি হয়। ভালো করে বোঝো কি বলছে? বর্তমানে যা আছে তাতে যদি ব্যক্তি সন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে উন্নতি করার পরিস্থিতি সৃষ্টি হয় না। সেক্ষেত্রে তার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে না। ধরো তোমার কি, তুমি একটা ছোটখাটো চাকরি করছো, তুমি একটা গ্রুপ ডি চাকরি করছো। তুমি যদি ভাবো যে আমি তো একটা চাকরি পেয়ে গেছি, আমার আর কিছু দরকার নেই, তুমি তোমার প্রফেশন নিয়ে সন্তুষ্ট, সেক্ষেত্রে তোমার কি কোনো নতুন কিছু তৈরি করার কি তোমার জীবনে স্কোপ তৈরি হবে? একদম হবে না। তুমি যদি ভাবো না আমি তো প্রাইমারি টিচার, আমি চেষ্টা করবো হাই স্কুল টিচার হওয়া, বা আমি চেষ্টা করবো আপার প্রাইমারি টিচার হওয়া, সেক্ষেত্রে কি হচ্ছে? তোমার জবের প্রতি তুমি যখন স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, তুমি জবের প্রতি যখন সন্তুষ্টি লাভ করতে পারছো না, তখন নতুনত্ব করার তুমি চেষ্টা করছো। তাই সৃজনশীলতার সূচনা হয় কোনো কিছুর সুবিধা অসুবিধা বিচার করার ক্ষমতার মধ্য দিয়ে। তাহলে যখন আমি ভাবছি যে আমি এই চাকরিটা করছি বা এই ছোট চাকরিটা করছি, এখানে যেমন সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে, আমি অনেক কিছু ফেসিলিটি পাচ্ছি না। তাহলে আমি যখন ফেসিলিটি পাচ্ছি না, আমি আরো বেশি ফেসিলিটি পাওয়ার জন্য আমি কি করব? আমি আমার প্রফেশনটাকে আরো উন্নত করার চেষ্টা করব। সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আমার সৃজনশীলতার মাধ্যমে। একে গিলফোর্ড মূল্যায়ন বলেছেন। এটা কি বলছেন? গুলফোর্ড মূল্যায়ন বলছেন। তাহলে তোমাদেরকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে গিলফোর্ড সৃজন একটি সৃজনশীল শিশুর ক্ষেত্রে মূল্যায়ন বলতে কি বুঝিয়েছেন, তাহলে কি হবে আনসার? বুঝতে পেরেছো? তাহলে সৃজনশীলতার ক্ষেত্রে মূল্যায়ন বলতে গিলফোর্ড কি বুঝিয়েছেন? যখন কোনো শিক্ষার্থী বা যখন কোনো ব্যক্তি নিজের পরিস্থিতির ওপরে যখন সন্তুষ্টি না হয়ে তার পরিস্থিতিকে আরো উন্নত করার চেষ্টা করে এবং সে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতে শুরু করে, সেটাকে কি বলছে? মূল্যায়ন। মনে থাকে জানো, এগুলো কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, মনে থাকবে।
চলো এবার আমরা জানবো কি ব্যবহারিক অপসারিতা কি। ঠিক আছে, ব্যবহারিক অপসারিতা বা ফাংশনাল ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝায় এটা আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। এই টার্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই টার্মগুলো একটু জেনে রাখো। বলছে দেখো, ব্যবহারিক অপসারিতা বলতে কি বোঝায়? ব্যবহারিক অপসারিতা বলতে বোঝায় আমাদের জীবনে এমন সময় কিছু কিছু পরিস্থিতি আসে যখন আমাদের কাছে কোনো কিছু থাকে না, তখন একজন সৃজনশীল ব্যক্তি সেই সময়ে তার হাতের কাজে যাই থাকুক না কেন সে সেটাকে কাজে লাগিয়ে তার চাহিদা মেটাতে সক্ষম হয়। এটাকে কি বলছি? ব্যবহারিক অপসারিতা। ধরো তুমি এমন একটা পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়েছো যে পরিস্থিতিতে তোমাকে ওই সমস্যা থেকে সমাধান পেতে হবে, বা এমন একটা সমস্যার মধ্যে তুমি পড়ে গেছো যে সমস্যার সমাধান করার জন্য তোমার কোনো কিছুর প্রয়োজন, কিন্তু তোমার কাছে সেই সমস্ত জিনিস নেই। তুমি কি করলে? তোমার হাতের কাছে যাই রয়েছে সেই জিনিসটাকে কাজে লাগিয়ে যদি তুমি তোমার সমস্যার সমাধান করতে পারো, সেটাকে আমরা কি বলবো? ব্যবহারিক অপসারিতা। যেমন আমি একটা কথা বলতে পারি, ধরে নিলাম তুমি ধরো কি করবে বলো তো? তুমি ধরো রান্না করবে। তোমার কাছে কিছু সবজি রয়েছে, তুমি রান্না করবে। কিন্তু দেখা গেল তোমার কাছে কি নেই? আগুন নেই। ভালো করে বোঝো। তোমার কাছে আগুন নেই, তুমি কিভাবে সবজিটাকে রান্না করবে? তাহলে আগুনটা কিভাবে বের করতে পারি? আগেকার দিনে যে প্রাচীনকালে কি হয়েছিল? যে পাথরে, পাথরে ঘর্ষণ লাগিয়ে আগুন তৈরি করা হয়েছিল। তো দেখা গেল তুমি চারিদিক খোঁজাখুঁজি করলে, খোঁজাখুঁজি করে দেখলে একটা পাথর, দুটো পাথরের টুকরো পেয়েছো। সেই দুটো পাথরের টুকরোকে তুমি ঘষে, ঘষে যেকোনোভাবে একটা আগুন তৈরি করতে পারলে। সাপোজ ধরো পারলে। এই যে তুমি তোমার কাছে এই আগুনের জন্য কোনো লাইটার নেই, কোনো আগুন উৎপন্ন করার কোনো পরিস্থিতি নেই, আধুনিক পরিস্থিতি নেই। কিন্তু তুমি কোনো না কোনোভাবে সেটাকে ম্যানেজ করলে। এটা কি বলছে কি? ব্যবহারিক অপসারিতা। এটাও কিন্তু একটি সৃজনশীলতার সঙ্গে যুক্ত। তাহলে এগুলোও কি বলছে? তাহলে ব্যবহারিক অপসারিতা বলতে বোঝাচ্ছে তুমি এমন একটি পরিস্থিতির মধ্যে পড়েছো যে পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার কাছে উপযুক্ত কোনো উপকরণ নেই। কিন্তু সেই পরিস্থিতিকে সামাল দিতে বা সেই পরিস্থিতিকে সঠিকভাবে ব্যালেন্স করতে তোমার হাতের কাছে যেগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে তুমি সেখান থেকে উদ্ধার হতে পারলে বা সেই সমস্যার সমাধান করতে পারলে। এটাকে বলবো আমরা কি? ব্যবহারিক অপসারিতা। ঠিক আছে? বা তুমি একটা কথা দেখো, ধরো তুমি পরীক্ষা গেছো, পরীক্ষায় দেখা গেল একটা বৃত্ত আঁকতে হবে। তুমি পরীক্ষা গেছো, তুমি জ্যামিতি বক্স নিয়ে যাওনি। তুমি একজন মেয়ে মানুষ, তো তুমি বৃত্ত আঁকার জন্য কি করলে? তখন তোমার হাতে যে চুড়ি পড়া আছে সেই চুড়িটা খুলে বৃত্ত অঙ্কন করলে। এটাও একটা সৃজনশীলতার উপসারিতা। কারণ দেখো এই যে বৃত্ত আঁকতে হবে, সেই বৃত্ত আঁকার জন্য যে একটা চুড়ির সাহায্য নেওয়া যেতে পারে, সেটা কিন্তু তোমার মাথায় আসলো। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে তুমি সেই সমস্যার সমাধান করতে পারছো। এটাকে আমরা কি বলবো? ব্যবহারিক অপসারিতা। মনে থাকে যেন। ঠিক আছে? চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? সৃজনশীলতা ও বুদ্ধির সম্পর্ক। সৃজনশীলতা এবং বুদ্ধির সম্পর্ক বলতে কি বোঝায়? বলছে দেখো, গিলফোর্ডের মতে সৃজনশীলতার সঙ্গে বুদ্ধির সম্পর্ক ধনাত্মক হলেও অধিক নয়। এই জিনিসটা ভালো করে ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো। তাহলে কি গিলফোর্ড কি বলছেন? যে একজন ব্যক্তি যে তার অনেক বুদ্ধি, তার আইকিউ লেভেল অনেক হাই, তার মানে এমনটা নয় যে সে কিন্তু সৃজনশীল হবে। তাহলে সৃজনশীলতার সঙ্গে বুদ্ধির সম্পর্ক কিরকম? ধনাত্মক। কিন্তু সেটা কিন্তু অধিক নয়। তার মানেটা কি? যে একজন ব্যক্তি অনেক বুদ্ধি আছে মানেই তার যে সে কিন্তু সৃজনশীল হবে এমনটা নয়। বা একজন ব্যক্তি সৃজনশীল মানেই যে তার বুদ্ধি অনেক বেশি থাকবে এমনটা নয়, বা তার যে বুদ্ধি থাকবে না এমনটা নয়। বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ মাঝারি ধরনের সম্পর্ক। তাহলে বুদ্ধির সঙ্গে সৃজনশীলতার কিরকম সম্পর্ক? একটি মাঝারি ধরনের সম্পর্ক। যে খুব যে কম বা খুব যে বেশি এমনটা কিন্তু নয়। অর্থাৎ কি বলছি দেখো, বুদ্ধি ও সৃজনশীলতা পরস্পর নিরপেক্ষ বা বিপরীতধর্মী ক্ষমতা নয়, এরা পরস্পরের উপর নির্ভরশীল। তাহলে কি বললাম? যে একজন ব্যক্তির যে বুদ্ধি বেশি থাকবে তাহলে যে সে সৃজনশীল হবে এমনটা নয়, বা একজন ব্যক্তির বুদ্ধি বেশি থাকলে যে সৃজনশীলতা হবে না এমনটা কিন্তু নয়। তাহলে কি? একজন আরেকজনের প্রতি কি পরস্পর নির্ভরশীল। মনে থাকে যেন। তাহলে বুদ্ধি কিন্তু সৃজনশীলতায় সাহায্য করছে, আবার ঠিক তেমনি সৃজনশীলতাও কিন্তু বুদ্ধিকে সাহায্য করছে। অর্থাৎ তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা হচ্ছে ধনাত্মক সম্পর্ক। চলো নেক্সট দেখো পরে কি বলছে। এখানে বলছে সৃজনশীল ব্যক্তিরা সবসময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করে। একটা বৈশিষ্ট্য আমরা পেলাম যে যে ব্যক্তি সৃজনশীল হবে সে কিন্তু সবসময় নতুন কোনো কিছু করার চেষ্টা করবে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে।
সেকেন্ড পয়েন্ট বলছে সৃজনশীলতার সঙ্গে বিদ্যালয় ও কলেজের পরীক্ষার সফলতার বিশেষ সম্পর্ক দেখা যায় না। অনেক সৃজনশীল ব্যক্তি আন্ডার অ্যাচিভার বলেও গণ্য হতে পারে। এইখানে আমরা একটা পয়েন্ট ভালো করে মনে রাখবো। দেখা গেল এমন কিছু শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু আন্ডার অ্যাচিভার। আন্ডার অ্যাচিভার মানে কি? যারা কিন্তু আমাদের যে বিদ্যালয় বা কলেজের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় তেমনভাবে সফল হতে পারে না। আমরা অনেকের নাম জানি, যেমন হচ্ছে তোমার আমরা বলতে পারি যেমন সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার হচ্ছেন একজন সৃজনশীল ব্যক্তি। কেন বলতো? কারণ সচিন টেন্ডুলকার হয়তো মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে। সে পড়াশোনায় অতটা ভালো ছিল না। সে কিন্তু ক্রিকেট খেলায় অনেক বেশি সৃজনশীল। তার মধ্যে ক্রিকেট খেলার দক্ষতা কিন্তু অনেক বেশি। তাহলে সচিন টেন্ডুলকার কি? একজন আন্ডার অ্যাচিভার। বুঝতে পেরেছো? তাহলে আন্ডার অ্যাচিভার বলতে বোঝাচ্ছে যে কিন্তু বিদ্যালয় বা কলেজে যে সমস্ত পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ কি আমাদের যে প্রথাগত পরীক্ষা বা প্রথাগত যে বুদ্ধি, সে প্রথাগত বুদ্ধিতে তার নলেজটা কম থাকবে, বা সে প্রথাগত পরীক্ষাতে হয়তো সে উত্তীর্ণ হতে পারে না, কিন্তু তার মধ্যে অনেক বেশি কোনো কিছু নতুনত্ব তৈরি করার ক্যাপাবিলিটি রয়েছে। সেটাকে বলবো আমরা আন্ডার অ্যাচিভার। এমন অনেক বিজ্ঞানী রয়েছেন যারা কিন্তু পড়াশোনায় ভালো না, সঠিকভাবে পড়াশোনা করতে পারেননি, কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র আবিষ্কার করেছেন, বিভিন্ন ধরনের। তারা হচ্ছে কি আন্ডার অ্যাচিভার হওয়া সত্ত্বেও তারা কিন্তু সৃজনশীল। বুঝতে পেরেছো? তাহলে বিদ্যালয়ের যে পরীক্ষা, কলেজের যে পরীক্ষার সঙ্গে কিন্তু সৃজনশীলতার তেমন একটা যে বিশেষ সম্পর্ক রয়েছে, এমনটা কিন্তু নয়। যে ক্লাসে যে ফার্স্ট বয়, যে মাধ্যমিকে টপ র্যাঙ্ক করলো, সে যে সৃজনশীল হবে, এমনটা কিন্তু নয়। যে মাধ্যমিক পরীক্ষা পাস করতে পারলো না, সেও কিন্তু সৃজনশীল হতে পারে। নেক্সট পয়েন্ট বলছে স্কুল কলেজে প্রচলিত পরীক্ষাগুলিতে ভালো ফলাফল করার জন্য অভিসারী চিন্তন একান্ত দরকার, কিন্তু অপরদিকে নতুনত্ব কিছু আবিষ্কার করার জন্য অপসারী চিন্তন প্রয়োজন। খুব ভালো করে মনে রাখবে। তাহলে যে সমস্ত শিক্ষার্থী ভালো করে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য তার কি দরকার? বুদ্ধিমত্তা দরকার। মানে কোনো কিছু মুখস্থ করা, কোনো কিছু লেখা, এর জন্য কিসের প্রয়োজন? বুদ্ধিমত্তার প্রয়োজন। কিন্তু কোনো কিছু নতুনত্ব আবিষ্কার করার জন্য, নতুনত্ব কিছু করার জন্য সেটা কিসের প্রয়োজন? সেক্ষেত্রে আমার অপসারী চিন্তনের প্রয়োজন। এটা মাথায় রাখবে। তাহলে কি বলছে? কলেজ বা স্কুল এই সমস্ত ভর্তি পরীক্ষা বলতে পারি, আমাদের পুঁথিগত বিদ্যায় সাফল্য অর্জন করার জন্য আমাদের কিন্তু অপসারী চিন্তন প্রয়োজন। কিন্তু নতুনত্ব কিছু আবিষ্কার করার জন্য বা সৃজনশীলতার জন্য যে বুদ্ধির প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের অপসারী চিন্তন। এটা ভালো করে মনে রাখতে হবে। নেক্সট বলছি দেখো, সৃজনশীলতা ব্যক্তির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একইভাবে বৃদ্ধি পায় না। তাহলে কি বলছে? যে একজন শিশুর যে ধরো বয়স বাড়ছে, তার মানে যে তার সৃজনশীলতা বাড়বে এমনটা কিন্তু নয়। মানে একজন ব্যক্তির সৃজনশীলতা তার বয়সের সঙ্গে বৃদ্ধি পেতেও পারে, আবার না পেতেও পারে। কি বলছে দেখো, কোনো সময় মানে বৃদ্ধি পায়, আবার কোনো সময় হ্রাস পায়। অর্থাৎ কোনো একটা শিশু অনেক বেশি মানে ক্রিয়েটিভ, মানে অনেক বেশি সে কিন্তু নতুনত্ব আচরণ করতে পারে। দেখা গেল সে ২ থেকে ৩ বছর বয়সে দুর্দান্ত পারফরম্যান্স করছে। আবার দেখা গেল ৪ থেকে ৬ বছর বয়সে সে কিন্তু একটু ঝিমিয়ে যাচ্ছে। সে কিন্তু কিছু কল্পনা করতে পারছে না, কিন্তু কিছু ভাবতে পারছে না। আবার দেখা গেল ১০ থেকে ১২ বছর বয়সে সে কিন্তু আরো বেশি ডেভেলপ করতে পারছে। অর্থাৎ কি? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে একজন ব্যক্তির সৃজনশীলতা বাড়তে থাকবে এমনটা নয়। কোনো ক্ষেত্রে সৃজনশীলতা বাড়তে পারে, আবার কোনো সময়ে সৃজনশীলতা ধীরে ধীরে কমতেও পারে। বলছি দেখো, আবার নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, সৃজন ক্ষমতা বুদ্ধির চেয়ে অনেক বেশি পরিমাণে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত। এই পয়েন্টটা আমরা ভালো করে মনে রাখবো। কি কি পয়েন্ট একটু দেখো। বলছে সৃজনশীলতার ক্ষমতা বুদ্ধির চেয়ে ব্যক্তির ব্যক্তিত্বে মানে ব্যক্তির পার্সোনালিটির সঙ্গে যুক্ত। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমরা পেলাম, যে আমাদের যে ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু ইন্টেলিজেন্স বা বুদ্ধির সঙ্গে অতটা সম্পর্কিত নয়, কিন্তু কিসের সঙ্গে সম্পর্কিত? সেটা হচ্ছে ব্যক্তির পার্সোনালিটি। তোমাদেরকে কিন্তু পার্সোনালিটি চ্যাপ্টারটা আমি পড়াবো। এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে। দেখো এখানে কি কি আমরা পাবো সেটা একটু আমরা দেখে নিই। বলছে দেখো, বলছে সৃজনশীল ব্যক্তিরা স্বাধীনভাবে যে কোনো কাজ করতে পারে, তারা অন্যের ওপর নির্ভরশীল নয়। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে সৃজনশীল ব্যক্তিরা কি? সৃজনশীল ব্যক্তিরা যে কোনো প্রবলেম বা যে কোনো কাজ করার জন্য তারা কিন্তু নিজের ওপরে ডিপেন্ডেন্ট। তারা নিজেরাই কোনো কিছু করতে পারে, অন্যের ওপরে তারা কিন্তু কখনো ডিপেন্ডেন্ট নয়। তারা সবসময় ইন্ডিপেন্ডেন্ট। তারা কখনোই কিন্তু অন্যের ওপর ডিপেন্ডেন্ট হবে না।
তাহলে এটা আমি কি বললাম? সৃজনশীল ব্যক্তিরা কখনো কারোর প্রতি ডিপেন্ডেন্ট নয়। প্রথম প্রশ্ন। মানে প্রথম পয়েন্ট। এগুলো কিন্তু সিটেটের প্রশ্নগুলো তোমরা যদি দেখো, তাহলে এগুলো কিন্তু অপশনে তোমরা দেখতে পাবে যে একজন সৃজনশীল শিশুর কি, কি বৈশিষ্ট্য থাকতে পারে। ২ নাম্বার বলছে, এদের মধ্যে প্রক্ষোভিক অস্থিরতা মানে ইমোশনাল আনস্টেবিলিটি দেখা যায়। এরা কি হয়? অনেক সময় বেশি মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। যারা সৃজনশীল শিশু হয়, তারা সবসময় নিজেকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ তারা সবসময় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। এরা অনেক সময় খারাপ ছাড়া প্রকৃতির হয়। মানে এবং বাস্তব থেকে নিজেকে সরিয়ে রাখে। এখানে একটু মনে হচ্ছে মানে লেখাটা একটু গোলমাল আছে। আমি একটু বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে। দেখো কি বলছে? তারা কি হচ্ছে অনেক সময় বাস্তব থেকে নিজেকে সরিয়ে রাখে। তার মানে কি? যারা সৃজনশীল ব্যক্তি হবে, যারা যেমন আইনস্টাইন একজন সৃজনশীল ব্যক্তি ছিলেন। আবার বলতে পারি কি? যে আইজ্যাক নিউটন একজন সৃজনশীল ব্যক্তি ছিলেন। তারা কিন্তু সবসময় বাস্তব থেকে নিজেকে সরিয়ে রাখতেন। কারণটা কি? তারা সবসময় প্রত্যেকটা মুহূর্তে তাদের চিন্তা, ভাবনা, তাদের আবিষ্কারের মধ্যে নিজেকে মানে নিমজ্জিত করে রাখতেন। তারা পরিবেশে যে সমস্ত মানুষ রয়েছেন, পরিবেশের সঙ্গে তারা মেশার অতটা সময় পেতেন না। তাহলে বোঝা গেল? তাদের যে ইমোশন, তাদের যে আবেগ, সেটাকে তারা কিন্তু সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না। নিয়ন্ত্রণ বলতে তাদের যে আবেগ সবসময় সঠিকভাবে প্রকাশ করতে পারেন না। তাদের দুঃখ, কষ্ট হলে কখনো তারা অন্যের সঙ্গে শেয়ার করতে পারে না। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো, এরা নারী সুলভ আগ্রহ ও প্রবণতা লক্ষ্য করা যায়। অনুভূতি প্রবণতা বা ইমোশনাল দেখা যায়। এদের মধ্যে কি হয়? যে এরা বেশিরভাগই ক্ষেত্রে কি হয়? ইমোশনাল প্রবণ হয়। মানে মেয়েদের মতন। প্রচন্ডভাবে তারা কিন্তু ইমোশনাল। যারা কিন্তু সৃজনশীল শিশু হবে, তাদের মধ্যে একটা ইমোশনাল ভাব দেখা যাবে। এটা কিন্তু মাথায় রাখবে। তাদের মধ্যে একটা নারী সুলভ আচরণ বা প্রবণতা লক্ষ্য করা যায়। ৩ নম্বর বলছে, সৃজনশীল ব্যক্তিদের মধ্যে মানসিক অসুস্থতার প্রবণতা অপেক্ষাকৃত বেশি দেখা যায়। তাদের মেন্টাল যে ব্যালেন্স, সে মেন্টাল ব্যালেন্স কিন্তু এরা রাখতে পারে না। এটা কিন্তু মাথায় রাখবে। দেখবে অনেক সময় যারা সৃজনশীল ব্যক্তি হয়, অনেক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হয়, তারা অনেক সময় দেখবে পাগল হয়ে যায়। তারা মেন্টালি কিন্তু আনস্টেবল হয়। এটা কিন্তু মাথায় রাখবে। যারা অনেক বেশি চিন্তা করে, অনেক বেশি ভাবতে শুরু করে, তারা দেখবে একসময় গিয়ে মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যায় তাদের। অর্থাৎ কি হচ্ছে? তারা মানসিক অসুস্থতার মধ্যে চলে আসতে পারে। নেক্সট দেখো। এবার এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে। এই যে পয়েন্টগুলো বললাম সেখান থেকে। কি, কি দেখো? বলছে সৃজনশীলতার উপাদান বা ফ্যাক্টর অফ ক্রিয়েটিভিটি। অর্থাৎ সৃজনশীলতার মধ্যে কি, কি আমরা উপাদান দেখতে পাবো সেই বিষয়ে আমরা একটু জানবো। চলো। এবার এই পয়েন্টগুলোকে একটু ভালো করে আমাদেরকে দেখতে হবে। প্রথমত দেখো, একজন সৃজনশীল ব্যক্তির কি, কি বৈশিষ্ট্য থাকবে বা তার মধ্যে কি, কি উপাদান থাকতে হবে একটু দেখে নেব। প্রথম পয়েন্ট বলছে কি ফ্লুয়েন্সি মানে সাবলীলতা। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো থেকে। দেখো, তাহলে প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে সাবলীলতা বা ফ্লুয়েন্সি। কি বলছে দেখো, সাবলীলতা বলতে বোঝায় চিন্তন প্রক্রিয়ায় দ্রুততা। অর্থাৎ কি? দ্রুত চিন্তা করতে পারে। তার মধ্যে যদি কোনো একটা সমস্যা আছে, সে কোনো একটা সমস্যা দেখলো, সে কিন্তু দ্রুত সেই সমস্যার সমাধান করতে পারবে বা সে ওই সমস্যার দ্রুত একটি পথ খুঁজে বের করবে। অর্থাৎ সে চিন্তা করার ক্ষেত্রে তার সাবলীলতা থাকবে। অর্থাৎ সে তার চিন্তা করার মধ্যে দ্রুততা থাকবে। অর্থাৎ দ্রুত চিন্তা করার ক্ষমতা। ভাষাকে আশ্রয় করে চিন্তন প্রক্রিয়া তৈরি হয়। তাহলে একটা মাথায় রাখবে যে আমরা যে চিন্তা করতে পারি কাকে আশ্রয় করে? ভাষাকে। ভাষার মাধ্যমে আমরা চিন্তা করি বা চিন্তার মাধ্যমে আমরা ভাষাকে ব্যবহার করি। অর্থাৎ চিন্তা যেমন ভাষার উপর নির্ভরশীল, ঠিক তেমনি ভাষা আবার চিন্তনের উপর নির্ভরশীল। এই প্রশ্নটা কিন্তু ২০১৪ সালে কিন্তু তোমাদের প্রাইমারি পরীক্ষায় এসেছিল। এই যে বললাম যে ভাষা ঠিক চিন্তনের উপর নির্ভরশীল, ঠিক তেমনি চিন্তন ভাষার উপর নির্ভরশীল। একে অপরের প্রতি নির্ভরশীল। এটা ২০১৪ সালে প্রাইমারি টেট পরীক্ষা এসেছিল। সেই জন্য ভাষার সার্বিক উৎকর্ষ হচ্ছে সৃজনশীলতার লক্ষণ। যেমন দেখো, এখান থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি বলে দিই যে তোমাদের পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে যে নিচের কোনটি সৃজনশীলতার মানে উপাদান নয় বা নিচের কোনটি সৃজনশীলতার উপাদান। তখন এগুলো কিন্তু বলতে হবে। প্রথম পয়েন্ট কি পেলাম? ফ্লুয়েন্সি মানে দ্রুত চিন্তা করার ক্ষমতা। দেখো তারপরে কি বলছে? সৃজনশীল ব্যক্তিরা নতুন, নতুন শব্দ ব্যবহার করতে সক্ষম হয়। একে শব্দগত সাবলীলতা বলে। তাহলে কি বলছে? এই যে আমরা ফ্লুয়েন্সি পড়লাম বা সাবলীলতা পড়লাম, সেই সাবলীলতা আবার অনেক রকম প্রকারভেদ রয়েছে। সেই সাবলীলতার কি, কি ভাগ রয়েছে? সেই ভাগগুলো একটু দেখো। প্রথম ভাগ যেটা পড়বো সেটা হচ্ছে কি? ওয়ার্ড ফ্লুয়েন্সি।
ওয়ার্ড ফ্লুয়েন্সি বলতে কি বোঝাচ্ছে, যখন ধরো কোনো একজন ব্যক্তি কোনো একটা বিষয়ের উপরে বক্তব্য দিচ্ছে বা কোনো একটা বিষয়ের উপরে কোনো কিছু লিখছে, তার লেখার মধ্যে অনেক কিছু নতুনত্ব আমরা দেখতে পাবো, অনেক কিছু নতুন নতুন শব্দ দেখতে পাবো। এগুলোকে আমরা কি বলছে, ওয়ার্ড ফ্লুয়েন্সি। ওয়ার্ড ফ্লুয়েন্সি মানে হচ্ছে সৃজনশীল ব্যক্তিরা নতুন নতুন শব্দ ব্যবহার করতে সক্ষম হবে, এটাকে আমরা কি বলবো, ওয়ার্ড ফ্লুয়েন্সি। তারপর নেক্সট দেখো বলছে, সৃজনশীল ব্যক্তিরা খুব কম সময়ের মধ্যে যে কোনো শব্দের সমার্থক শব্দ ব্যবহার করতে পারে। তাই বোঝা গেল, তাহলে যে কোনো শব্দকে আমরা সুন্দর করে অন্য শব্দের মাধ্যমে উপস্থাপন করতে পারি, এটা কি বলছে কি, সৃজনশীলতা। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কি, অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি। কি বলা হয়, অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি বা অনুষঙ্গমূলক সাবলীলতা। তাহলে ভাষার ক্ষেত্রে অনুষঙ্গমূলক সাবলীলতা বলতে কি বোঝায়, ভাষার ক্ষেত্রে যখন কোনো শিশু কোনো একটি শব্দের দ্রুততার সঙ্গে তার সমার্থক শব্দ ব্যবহার করতে পারে, সেটাকে বলছে কি, অনুষঙ্গমূলক সাবলীলতা। মনে থাকবে। তাহলে ওয়ার্ড ফ্লুয়েন্সি মানে কি, কোনো একটি লেখার মধ্যে, কোনো একটি বক্তব্যের মধ্যে বা কোনো একটি ভাষার মধ্যে যখন কোনো শিক্ষার্থী বা যখন কোনো ব্যক্তি নতুনত্ব শব্দ নিয়ে আসে, সেটাকে বলছে সাবলীলতা। আর যখন কোনো ব্যক্তি কোনো একটি শব্দের কি করে, বিভিন্ন ধরনের সমার্থক শব্দ ব্যবহার করতে শেখে, সেটাকে আমরা কি বলবো, অনুষঙ্গমূলক সাবলীলতা। তারপর নেক্সট বলছে এক্সপ্রেশন ফ্লুয়েন্সি মানে প্রকাশমূলক সাবলীলতা বলতে কি বোঝায়, দেখো বলছে প্রকাশমূলক সাবলীলতা বলতে বোঝাচ্ছে এই ধরনের ব্যক্তিরা যে কোনো জিনিসকে অতি দ্রুতভাবে প্রকাশ করতে পারে, একে বলছে কি প্রকাশমূলক সাবলীলতা। যেমন দেখবে আমরা অনেকেই রয়েছি কিন্তু অনেক কিছু জানি বা কিন্তু বলতে পারি না, হয় না, যে আমরা কিন্তু জানি অনেক কিছু, আমরা পড়তে পারি, লিখতে পারি, কিন্তু স্যার বলতে পারি না, অনেকে আমরা বলি। কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা দ্রুততার সঙ্গে একটু মানে চিন্তা ভাবনা করলে সুন্দর করে অনেক কিছু বলতে পারে, অনেক কিছু প্রকাশ করতে পারে, সেই জিনিসটাকে আমরা কি বলবো, এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সি বা প্রকাশমূলক সাবলীলতা। তারপর নেক্সট চলে আসো আইডিয়াল ফ্লুয়েন্সি। আইডিয়াল ফ্লুয়েন্সি বলতে কি বোঝায়, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। দেখো বলছে সৃজনশীল ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিতে খুবই দ্রুত যে কোনো সমস্যার সমাধান করতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং পর্যবেক্ষণ করতে পারে, একে কি বলা হয়, আদর্শ সাবলীলতা বা আইডিয়াল ফ্লুয়েন্সি। তাহলে আইডিয়াল ফ্লুয়েন্সিটা কি, যে কোনো পরিস্থিতিতে, তাহলে যে কোনো পরিস্থিতিতে কোনো সমস্যার দ্রুত যদি সে সমাধান করতে পারে, সেই সমস্যার বিভিন্ন ধরনের বিশ্লেষণ করতে পারে এবং সেই সমস্যাটাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করতে পারে, এই ক্ষমতাটাকে কি বলা হয়, সাবলীলতা, অর্থাৎ আইডিয়াল ফ্লুয়েন্সি বা আদর্শগত সাবলীলতা। ওকে, তাহলে এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, যে ফ্লুয়েন্সি কি কি ভাগ রয়েছে। একটা হচ্ছে কি ওয়ার্ড ফ্লুয়েন্সি, 2 নাম্বার হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি, 3 নাম্বার হচ্ছে এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সি, আর 4 নাম্বার হচ্ছে আইডিয়াল ফ্লুয়েন্সি। মনে থাকবে, ক্লিয়ার? চলো সেকেন্ড পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি পেলাম বলতো, প্রথম পয়েন্ট আমরা পেলাম, দেখে নাও, যে ফ্লুয়েন্সি। তাহলে কি পেলাম, যে সৃজনশীলতার জন্য প্রথম যে উপাদান, সেই প্রথম উপাদানের নাম হচ্ছে ফ্লুয়েন্সি। সেকেন্ড আমরা কি পাবো, দেখো সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি, মানে হচ্ছে নমনীয়তা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ফ্লেক্সিবিলিটি আর একটা হচ্ছে বৈশিষ্ট্য পেলাম, কি কি দেখে নাও। তাহলে ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা বলতে কি বোঝায়, বলছে নমনীয়তা বলতে বোঝায় গতানুগতিক সংস্কৃতি পূর্বে গৃহীত ধারণা প্রবৃত্তি সহজে পরিত্যাগ করার ক্ষমতা, এটি আবার দুই প্রকার। এখানে কি বলছে দেখো, একটা জিনিস দেখবো, নমনীয়তা বলতে কি বোঝাচ্ছে, যে ধরো কোনো একটা জিনিস রয়েছে, ঠিক আছে, ভালো করে বোঝো, নমনীয়তা বলতে বা ফ্লেক্সিবিলিটি বলতে বোঝাচ্ছে কোন একটা জিনিস রয়েছে যেটা গতানুগতিক ভাবে হয়ে আসছে, সেই গতানুগতিক সংস্কৃতি বা গতানুগতিক যে প্রক্রিয়া, সেটাকে কি করা হয়, পরিত্যাগ করার ক্ষমতা। অর্থাৎ যেটা আমরা প্রথাগতভাবে করে আসছি বা সবাই যেটাকে ফলো করে আসছে, সেটা সে ফলো করবে না, সে অন্য কোনো কিছু করতে চায়, সেটাকে কি বলছে, ফ্লেক্সিবিলিটি। এই ফ্লেক্সিবিলিটি আবার কয় প্রকার, দুই প্রকার, দেখে নাও। বলছে যখন কোনো ব্যক্তি আপন স্বাচ্ছন্দ্যের সঙ্গে নতুন নতুন যে কোনো ভাব চিন্তনের সৃষ্টি করতে পারে, সংস্কারের সীমাবদ্ধতা, সংকীর্ণতা, মানে আড়ষ্টতা তার চিন্তাধারার উপরে প্রভাব না ফেলে, তাকে বলা হয় কি স্বতঃস্ফূর্ততা বা স্বতঃস্ফূর্ত নমনীয়তা। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। তাহলে নমনীয়তা কয় প্রকার পেলাম, নমনীয়তা পেলাম দুই প্রকার। একটাকে বলছে স্বতঃস্ফূর্ত নমনীয়তা, আর 2 নম্বর হচ্ছে কি অভিযোজনমূলক নমনীয়তা। তাহলে কি বললাম, স্বতঃস্ফূর্ত নমনীয়তা বলতে কি বোঝো, দেখো
বলছে যখন কোনো ব্যক্তি আপন স্বাচ্ছন্দ্যের সঙ্গে নতুন নতুন যে কোনো ভাব চিন্তনের সৃষ্টি করতে পারে। মানে কি বলছে, আমার নিজের প্রয়োজনে বা আমার নিজের কমফোর্টেবলে যখন আমি কোনো নতুন কিছু ভাবতে পারছি, নতুন কিছু চিন্তা ভাবনা করতে পারছি, অর্থাৎ কোনো কিছুর মধ্যে আমি সীমাবদ্ধতা বা সংকীর্ণতা তাকে কি করতে পারছে না, আটকে রাখতে পারছে না। সে নিজে থেকে সবকিছু করার চেষ্টা করছে। সেটাকে আমরা কি বলবো, স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে কি, যে নিজে থেকে করবে, যে তার উপরে কোনো প্রেশার হোক বা তার উপরে কোনো চাপ হোক সেমনটা নয়। সে নিজে থেকে কোনো কিছু করার চেষ্টা করবে। সেটাকে কি বলছে, স্বতঃস্ফূর্ত নমনীয়তা। সেকেন্ড পয়েন্ট বলছে নতুন পরিবেশে নতুন চিন্তাভাবনার মাধ্যমে যখন নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে তখন তাকে কি বলা হয়, অভিযোজনমূলক নমনীয়তা। তাহলে অভিযোজন মানে বুঝতে পেরেছো, অ্যাডাপ্টেশন। অর্থাৎ যখন ধরো কোনো একটা নতুন পরিবেশে আমি গেলাম, সেই পরিবেশে আমি কি করলাম, নিজেকে মানিয়ে নিতে পারলাম, সেটাকে আমি কি বলবো, অভিযোজনমূলক নমনীয়তা। যেমন ধরো একটা আমি কথা বলি, যেমন নমনীয় মানে কি, নমনীয় কথার অর্থ হচ্ছে নরম প্রকৃতির। নমনীয় মানে কি, নরম প্রকৃতির। যেমন আমি দেখো একটা সোনা, গোল্ড, গোল্ড হচ্ছে সব থেকে নমনীয় ধাতু, বলি না, গোল্ড হচ্ছে নমনীয় ধাতু, মানে গোল্ড থেকে আমরা যা খুশি চাইলে তৈরি করতে পারি। কিন্তু লোহা নমনীয় নয়, কারণ লোহা দিয়ে আমরা সবসময় সবকিছু তৈরি করতে পারি না, আর যদিও পারি সেটা অনেক কষ্ট হয়। বোঝা গেল? তাহলে নমনীয় কথার অর্থ হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে, অর্থাৎ সে ফ্লেক্সিবিলিটি হবে। আর ৩ নাম্বার কি বলছে, ৩ নাম্বার হচ্ছে কি, মৌলিকতা। মৌলিকতা বলতে কি বোঝায় একটু দেখে নাও। বলছে মৌলিকতা বলতে বোঝায় ব্যক্তির নিজস্বতা, মানে কি, অরিজিনালিটি। মনে থাকবে? তাহলে মৌলিকতা বলতে কি বোঝাচ্ছে, মৌলিকতা বলতে বোঝাচ্ছে ব্যক্তির অরিজিনালিটি, মানে সবসময় তার নিজস্বতা থাকবে। যে কোনো কাজ বলো, যে কোনো লেখালেখি বা যে কোনো ভাষা, যে কোনো তার চিন্তা ভাবনা সব কিছুর মধ্যে তার একটা নিজস্বতা থাকবে, অর্থাৎ তার মধ্যে একটা মৌলিকতা থাকবে। তার প্রতিটি কাজের মধ্যে থাকবে কিছু নতুনত্ব, এটাকে বলবো আমরা মৌলিকতা। ৪ নাম্বার কি বলছে দেখো, ৪ নাম্বার বলছে সম্প্রসারণ ক্ষমতা, মানে ইলাবোরেশন। ইলাবোরেশন মানে সম্প্রসারণ ক্ষমতা বলতে কি বোঝায়? বলছে সৃজনশীল ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো সম্প্রসারণ বা বিস্তারকরণের ক্ষমতা। মানে কি বলছে, সৃজনশীলতার অন্যতম বৈশিষ্ট্য হলো সম্প্রসারণ বা বিস্তারকরণের ক্ষমতা। সৃজনশীল ব্যক্তি অল্প কিছু সামগ্রী দিয়ে অনেক কিছু করার চেষ্টা করে। যেমন ধরো রাইটিং লেখার ক্ষেত্রে আমরা জানি ইংরেজি রাইটিং লেখার ক্ষেত্রে কি হয়, কিছু কিছু কি পয়েন্ট দেওয়া হয়, তাই না, ছোট ছোট করে কিছু কিওয়ার্ড দেওয়া হয়। সেই কিওয়ার্ডস গুলো ব্যবহার করে যারা সৃজনশীল হবে তারা দেখবে খুবই সুন্দর করে একটা প্যারাগ্রাফ লিখতে পারছে। দুই দুই থেকে 3 পেজের একটা সুন্দর করে প্যারাগ্রাফ লিখতে পারে। তাহলে তারা হচ্ছে কি, তারা হচ্ছে সৃজনশীল। অর্থাৎ অল্প কিছুর মাধ্যমে তারা বিস্তারভাবে কোনো কিছুকে বর্ণনা করতে পারে। দেখো, এবার কিছু আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নিই, যতটুকু পড়লাম তার উপরে ভিত্তি করে। চলো, বলছে নিচের মধ্যে কোন শিশুকে আমরা সৃজনশীল বলবো? ঠিক আছে, তাহলে নিচের মধ্যে কোনগুলিকে আমরা সৃজনশীল শিশু বলবো? যিনি নতুন চিন্তা উপস্থাপন করতে পারে। ২ নম্বর অপশন হচ্ছে যিনি নতুন জিনিস তৈরি করেন, যিনি তার কাজে মানে অভিনবত্ব ও মৌলিকত্ব দেখান। অপশন নাম্বার ৪ বলছে ওপরের সবগুলি। তাহলে কি হবে, আনসার বলে ফেলো। তাহলে সৃজনশীল শিশুর বৈশিষ্ট্য কি হবে, প্রত্যেকে আনসার করো। একদমই তাই। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 হবে সঠিক আনসার। বোঝা গেল, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন, একজন শিক্ষকে তার ক্লাসে সৃজনশীল শিশুদের শনাক্তকরণ করার জন্য তিনি কি ধরনের প্রশ্ন করবেন? তাহলে কি বললাম, একজন শিশু রয়েছে ক্লাসে, মানে একজন টিচার রয়েছেন, তার মানে ক্লাসরুমে যে কতজন সৃজনশীল শিশু রয়েছেন সেটা আইডেন্টিফাই করার জন্য তিনি কত রকমের প্রশ্ন করতে পারেন বা কি ধরনের প্রশ্ন করতে পারেন। নাম্বার 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ প্রশ্ন। ২ নম্বর বলছে এমসিকিউ টাইপের প্রশ্ন। ৩ নম্বর বলছে ট্রু ফলস প্রশ্ন। আর ৪ নম্বর হচ্ছে ওপেন ইন্ডেড প্রশ্ন। কি হবে আনসার, বলে ফেলো প্রত্যেকে। তাহলে শ্রেণীকক্ষে যখন আমরা কোনো সৃজনশীল শিশুকে আইডেন্টিফাই করব তখন আমরা সবসময় কি করব, ওপেন ইন্ডেড প্রশ্ন করব। ওপেন ইন্ডেড প্রশ্ন মানে যেখানে শিক্ষার্থীরা মুক্তভাবে, মানে বাধাহীনভাবে তারা কি করতে পারবে, বিস্তারিতভাবে এলাবোরেট করে উত্তর দিতে পারবে, সেটাকে আমরা বলবো ওপেন ইন্ডেড কোশ্চিন। আর একটা প্রশ্ন হয় সেটা হচ্ছে কি ক্লোজ ইন্ডেড কোশ্চিন। ক্লোজ ইন্ডেড কোশ্চিন কোনগুলো, যেমন হচ্ছে ফিল ইন দ্য বক্স, এমসিকিউ, ট্রু ফলস, এগুলোকে আমরা কি বলবো, ক্লোজ ইন্ডেড মানে কোশ্চিন।
আর যখন সৃজনশীল শিশুর সঙ্গে সম্পর্ক যুক্ত হবে সেটাকে আমরা কি বলবো, ওপেন এন্ডেড কোশ্চেন। এখান থেকে আরেক রকম প্রশ্ন আছে যে ওপেন এন্ডেড কোশ্চেনের সঙ্গে কোন ধরনের চিন্তন যুক্ত, কনভার্জেন্ট থিঙ্কিং না ডাইভার্জেন্ট থিঙ্কিং, না অপসারী চিন্তন না অভিসারী চিন্তন, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো তাহলে এখানে সঠিক অ্যান্সার কি পেলাম, এখানে আমাদের সঠিক অ্যান্সার পেলাম অপশন নাম্বার 4। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলছে সৃজনশীলতা কি, মানে ক্রিয়েটিভিটি কি, এটা যদি পরীক্ষা আসে তাহলে কি হবে আনসার। বলছে অভিনব কিছু তৈরি বা আবিষ্কার করার ক্ষমতা। 2 নাম্বার বিরক্ত না হয়ে পুনরাবৃত্তিমূলকভাবে একটি প্রক্রিয়া সম্পাদন করা। অর্থাৎ ধরো তুমি কোনো একটা কাজ করেছো, তোমাকে আবার বলা হলো যে তুমি আবার করো, তুমি বিরক্ত প্রকাশ না করে সেই কাজটাকে তুমি আবার করলে। 3 নম্বর বলছে সংখ্যার ক্রম মুখস্থ করার ক্ষমতা, পর পর করে মুখস্থ করলাম, 1 2 3 4 করে মুখস্থ করা। 4 নম্বর বলছে অভিসারী চিন্তা করার ক্ষমতা। না, সৃজনশীলতার সঙ্গে যুক্ত কি, সৃজনশীলতার সঙ্গে যুক্ত হচ্ছে অপসারী চিন্তা করার ক্ষমতা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার এ, মানে অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট। বোঝা গেল, অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট। চলো 4 নম্বর কোশ্চেন। 4 বলছে শিক্ষকরা শিশুদের সৃজনশীলভাবে চিন্তা করতে উৎসাহিত করতে পারেন কিসের মাধ্যমে। শিক্ষকরা শিশুদের সৃজনশীলভাবে চিন্তা করতে উৎসাহিত করতে পারেন একটি সমস্যা সমাধানের জন্য তাদের বিভিন্ন উপায়ে চিন্তা করতে বলবেন। যে কোনো ধরে একটা সমস্যা দিলাম, আমি শিক্ষার্থীদেরকে একটা সমস্যা দিলাম এবং তাদেরকে বললাম যে তোমরা বিভিন্নভাবে চিন্তা করো, বিভিন্নভাবে সমাধান করার চেষ্টা করো, এটার মাধ্যমে। 2 নম্বর বলছে তাদের উত্তর মুখস্থ করতে বলে। 3 নম্বর বলছে রিকল ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করে। এগুলো সব কিন্তু সিটেটের প্রশ্ন, ঠিক আছে, সিটেটের রিকল ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করে, মানে তারা যে প্রশ্নটা এর আগে পড়েছিল, মানে এর আগে সেই প্রশ্নটাকে তারা আবার মনে করতে বলা। 4 নম্বর বলছে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া। তাহলে কি হবে আনসার, বলে ফেলো কি হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার 1। অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট, যে কোনো সমস্যার আমরা বিভিন্নভাবে সমাধান করার জন্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করব। অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট। চলো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে সৃজনশীল শিশুদের সাধারণ শনাক্তকরণের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি রয়েছে। আমরা সৃজনশীল শিশুকে কিভাবে চিহ্নিতকরণ করব, যাদের মধ্যে নমনীয়তা থাকবে, সাবলীলতা থাকবে এবং ধারণার মৌলিকতা থাকবে। 2 নম্বর বলছে উচ্চ বুদ্ধিবৃত্তিক হবে, তাদের অনেক বুদ্ধি থাকবে। 2 নম্বর হবে সামাজিক এবং মানসিক পরিপক্কতা। 3 নম্বর বলছে সহজ কাজ এবং কম ঝুঁকি নেওয়ার অগ্রাধিকার থাকবে। 4 নম্বর বলছে অভিসারী এবং অনমনীয় চিন্তা। তাহলে কি হবে আনসার, তাহলে একজন শিশু যখন সৃজনশীল হবে তার মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য পাবো, নমনীয়তা পাবো, সাবলীলতা পাবো এবং ধারণার মৌলিকতা পাবো। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল, এগুলো কিন্তু সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মনে থাকে জানো। চলো আজকের ক্লাসে এই পর্যন্ত আমরা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা সৃজনশীলতার যে বিভিন্ন প্রক্রিয়াগুলো রয়েছে, প্রসেস অফ ক্রিয়েটিভিটি, এগুলো কিন্তু তোমরা যদি দেখো প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে সিটেট থেকে, এগুলো থেকে। এ দেখো আমি সমস্ত সিটেটের প্রশ্ন যেগুলো এসেছে সব কিছু টপিক ওয়াইজ কিন্তু সাজানো আছে, এগুলো যদি পড়ে যাও দেখবে এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে অনেক ডিটেলসে, যেগুলো কিন্তু সাধারণ যে বইগুলো রয়েছে সেই সমস্ত বইয়ে কিন্তু এগুলো পাবে না। ইলুমিনেশন কি, ইনকুবেশন কি, প্রিপারেশন কি, এগুলো কিন্তু সমস্ত কিছু পরীক্ষায় আসে সিটেটে। তো নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো ততক্ষণ তোমরা প্রত্যেকে পড়াশোনা করো। আর আমাদের কিন্তু নতুন কোর্স চালু হচ্ছে, যারা অ্যাডমিশন নিতে চাইছো প্রাইমারি আপার প্রাইমারির জন্য অবশ্যই যোগাযোগ করো। ওকে, থ্যাংক ইউ।